আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি আপনার কোনো খুশির খবর, কোনো বড় অর্জনের কথা আপনার খুব কাছের কোনো বন্ধু বা আত্মীয়কে বলেন, তখন তাদের মুখের হাসিটা কেমন যেন একটু অন্যরকম দেখায়? মনে হয় হাসিটা ঠিক মন থেকে আসছে না, বরং জোর করে ঠোঁটের কোণায় ঝুলিয়ে রাখা হয়েছে। আসলে ব্যাপারটা হলো, আমরা মানুষরা সামাজিকভাবে এমন এক প্রাণী যারা অন্যের ভালো থাকার চেয়ে অন্যের খারাপ থাকায় অবচেতন মনে বেশি শান্তি পায়। শুনতে খুব কটু লাগছে, তাই না? কিন্তু এটাই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। দেখুন, আপনি যখন আপনার গোপন কথা, আপনার দুর্বলতা কিংবা আপনার আগামী দিনের বড় কোনো প্ল্যান কারো সাথে শেয়ার করেন, তখন আপনি আসলে কি করেন জানেন? আপনি নিজের হাতে নিজের গলায় ফাঁসির দড়িটা তুলে দেন এবং অপর প্রান্তের মানুষটার হাতে সেই দড়ির রিমোট কন্ট্রোলটা দিয়ে দেন। এখন সেই মানুষটা কখন সেই দড়িটা টানবে সেটা সম্পূর্ণ তার মর্জির ওপর নির্ভর করে। আমি মোহাম্মদ নেহাল এবং আমি মানুষের সাইকোলজি, গোপনীয়তার শক্তি এবং হিউম্যান বিহেভিয়ার নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এমন কেউ হন যিনি জীবনে বারবার মানুষকে বিশ্বাস করে ঠকেছেন, নিজের গোপন কথা বলে দিয়ে বিপদে পড়েছেন এবং এখন নিজেকে মানসিকভাবে শক্তিশালী বা সিগমা হিসেবে গড়ে তুলতে চান, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, তাহলে কি আমরা কাউকেই বিশ্বাস করব না? মানুষ তো সামাজিক জীব, কথা না বলে কি থাকা যায়? দেখুন, বিশ্বাস করা আর অন্ধের মতো নিজের সব কার্ড টেবিলের ওপর মেলে ধরা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো তথ্যই হলো এই যুগের সবচেয়ে বড় অস্ত্র। একটা সময় ছিল যখন মানুষ তলোয়ার দিয়ে যুদ্ধ করত, আর এখন মানুষ যুদ্ধ করে ইনফরমেশন বা তথ্য দিয়ে। আপনি যখন কাউকে আপনার মনের গভীরতম গোপন কথাটি বলে দেন, তখন আপনি আসলে তাকে আপনার ইমোশনাল আর্মার বা মানসিক বর্মের ছিদ্রটা দেখিয়ে দিচ্ছেন। সে যদি আজ আপনার বন্ধু হয়, কাল যে সে আপনার শত্রু হবে না, এর কোনো গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স কিন্তু ভয়ঙ্কর একটা তথ্য দেয় আমাদের। রিলেশনশিপ সাইকোলজি নিয়ে করা বেশ কিছু গবেষণায় দেখা গেছে, আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিগুলো করে তারা যারা আমাদের সবচেয়ে কাছের মানুষ ছিল। প্রায় ৭০% ক্ষেত্রে দেখা গেছে আমাদের গোপন তথ্য ফাঁস করার পেছনে আমাদের তথাকথিত বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ রিলেটিভরাই দায়ী থাকে। বাইরের শত্রু আপনাকে আক্রমণ করার আগে ১০ বার ভাববে, কিন্তু ঘরের শত্রু জানে ঠিক কোথায় আঘাত করলে আপনার রক্তক্ষরণ বন্ধ হবে না। মজার ব্যাপারটা ঠিক এখানেই। আমরা ভাবি দুঃখ শেয়ার করলে কমে আর আনন্দ শেয়ার করলে বাড়ে। এই কথাটা ছোটবেলার গল্পের বইতে শুনতে খুব ভালো লাগতো, কিন্তু বাস্তব জীবনে, বিশেষ করে এখনকার এই হাইপার কম্পিটিটিভ যুগে, আপনি যখন আপনার দুঃখের কথা কাউকে বলেন, তখন ৯০% মানুষ মনে মনে খুশি হয় যে আপনি তাদের চেয়ে খারাপ অবস্থায় আছেন, আর বাকি ১০% মানুষ আসলে কেয়ারই করে না। উল্টো আপনার সেই দুর্বলতার কথাগুলো তারা মনে গেঁথে রাখে। পরবর্তীতে কোনো আড্ডায় চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনার সেই কান্না ভেজা গল্পটাই তাদের কাছে মুখরোচক হাসির খোরাক হয়ে ওঠে। আপনি হয়তো ভাবছেন, না না, আমার বন্ধুটি এমন না। দেখুন, মানুষ বদলায় না, সময় বদলায়। পরিস্থিতির চাপে পড়ে ফেরেশতার মতো মানুষও শয়তানের রূপ নিতে পারে। তাই নিজের সেফটি ভালভ নিজের হাতে রাখাই বুদ্ধিমানের কাজ। আসলে আমাদের মস্তিষ্কের একটা অদ্ভুত গঠন আছে। আমরা যখন নিজের সম্পর্কে কথা বলি, তখন আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়, মানে নিজের কথা বলতে আমাদের ভালো লাগে, একটা সাময়িক শান্তি বা তৃপ্তি পাওয়া যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডিতে দেখা গেছে, মানুষ তাদের কথাবার্তার প্রায় ৩০ থেকে ৪০% সময় ব্যয় করে শুধুমাত্র নিজের সম্পর্কে কথা বলে। কারণটা খুব সিম্পল, ভ্যালিডেশন বা স্বীকৃতি। আমরা চাই লোকে জানুক আমরা কি করছি, আমরা কতটা কষ্ট করছি বা আমরা কতটা সফল হচ্ছি। কিন্তু এই চাওয়াটাই আমাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। আপনি যখন আপনার গোপন প্ল্যান বা নেক্সট মুভ কাউকে বলে দেন, তখন আপনার ব্রেন একটা ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট বা মিথ্যা অর্জনের অনুভূতি পায়। মানে কাজটা করার আগেই কাজটা করার আনন্দ আপনি পেয়ে যান। ফলে সেই কাজটা করার জন্য যে জিদ, যে আগুন বা ড্রাইভ আপনার ভেতরে ছিল, সেটা নিভে যায়। আর অন্যদিকে যার কাছে আপনি প্ল্যানটা বললেন, সে যদি মনে মনে আপনাকে হিংসে করে, তবে সে তার নেগেটিভ ভাইব বা কুদৃষ্টি, যাকে আমরা ইভিল আই বা নজর বলি, সেটা দিয়ে আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। বিশ্বাস করুন বা নাই করুন, এনার্জি বা শক্তি কিন্তু ট্রাভেল করে। কারো প্রবল হিংসা আপনার সাজানো বাগান তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন আসুন একটু গভীরে যাই। গোপনীয়তা কেন এত জরুরি? চিন্তা করুন তো, কোকা-কোলার ফর্মুলা যদি আজ ওপেন সোর্স হয়ে যেত, তাহলে কি কোকা-কোলা কোম্পানি হিসেবে আজকের এই অবস্থানে থাকতো?
পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল অর্গানাইজেশনগুলো, গোয়েন্দা সংস্থাগুলো, এমনকি মাফিয়া গ্রুপগুলো সবাই চলে একটা মাত্র মূলনীতির ওপর ভিত্তি করে: সাইলেন্স বা নীরবতা। তারা জানে জ্ঞানই শক্তি, কিন্তু গোপন জ্ঞান হলো অসীম শক্তি। আপনি যখন চুপ থাকেন তখন আপনি রহস্যময়, আর মানুষ যা বোঝে না বা যার সম্পর্কে জানে না তাকে মানুষ ভয় পায় এবং সম্মান করে। আপনি যখন বকবক করে নিজের সব কথা বলে দেন তখন আপনি হয়ে যান একটা খোলা খাতা। আপনাকে পড়া খুব সহজ, আর যাকে পড়া সহজ তাকে ম্যানিপুলেট করা বা নিয়ন্ত্রণ করাও খুব সহজ। কেউ যদি জানে আপনার দুর্বলতা কি, আপনার ভয় কি, বা আপনি কিসে সবচেয়ে বেশি কষ্ট পান, তবে সে আপনাকে পুতুলের মতো নাচাতে পারবে। একটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনি অফিসে বা ব্যবসায় খুব ভালো কিছু করার প্ল্যান করছেন। আপনি উত্তেজনার বশে আপনার সহকর্মীকে বললেন, দোস্ত, আমি না বসকে ইমপ্রেস করার জন্য এই প্রজেক্টটা এভাবে সাজিয়েছি। আপনি ভাবলেন সে আপনাকে বাহবা দেবে, কিন্তু পরদিন মিটিংয়ে দেখলেন সেই সহকর্মী আপনার আইডিয়াটাই নিজের বলে চালিয়ে দিল, অথবা বসকে গিয়ে আপনার নামে এমন কিছু কান পড়া দিল যে আপনার পুরো প্রজেক্টটাই বাতিল হয়ে গেল। তখন আপনার মনে হবে, কেন বলতে গেলাম? কিন্তু তখন আর আফসোস করে লাভ নেই। বন্দুকের গুলি আর মুখের কথা একবার বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। জীবনে সুখী হওয়ার একটা বড় সূত্র হলো লো প্রোফাইল মেনটেন করা। বাঘ যখন শিকার করে তখন সে গর্জন করে না, সে একদম নিচু হয়ে ঘাসের সাথে মিশে নিঃশব্দে এগোয়। তার উপস্থিতি তখনই টের পাওয়া যায় যখন সে শিকারের ঘাড় মোটকে দেয়। আর আমরা কিছু করার আগেই ফেসবুকে স্ট্যাটাস দিই, বন্ধুদের ফোন করে বলি, মামা দেখি সেবার কি করি। এই যে আমরা আমাদের এনার্জিটা কথার মাধ্যমে লিক করে দিচ্ছি, এটাই আমাদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। আপনি লক্ষ্য করবেন, যারা সত্যিই ধনী, যারা সত্যিই পাওয়ারফুল, তারা খুব কম কথা বলে। তারা শোনে বেশি, বলে কম, কারণ তারা জানে যখন আপনি কথা বলছেন তখন আপনি কেবল সেটাই বলছেন যা আপনি ইতিমধ্যে জানেন, কিন্তু যখন আপনি শুনছেন তখন আপনি নতুন কিছু শিখতে পারছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অতীত। দেখুন, আমাদের সবার জীবনেই এমন কিছু অধ্যায় থাকে যেগুলো আমরা মুছে ফেলতে চাই। কিছু ভুল সিদ্ধান্ত, কিছু লজ্জাজনক ঘটনা বা কিছু খারাপ সময়। আপনি যখন আবেগের বশে নতুন কোনো সম্পর্কের শুরুতে বা নতুন কোনো বন্ধুর কাছে আপনার সেই অন্ধকার অতীতের কথা গড়গড় করে বলে দেন, আপনি ভাবছেন আপনি সততা দেখাচ্ছেন, আপনি ভাবছেন আমি তো ক্লিয়ার বুক, আমার কিছু লুকানোর নেই। কিন্তু আপনি আসলে যেটা করছেন তা হলো আপনি তার হাতে আপনার চরিত্রের একটা ময়নাতদন্ত রিপোর্ট তুলে দিচ্ছেন। ভবিষ্যতে যদি কখনো আপনাদের মধ্যে মনোমালিন্য হয়, তখন সে আপনার সেই অতীতকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। সে আপনাকে খোঁটা দেবে, বলবে তুই তো এমনই ছিলি, তোর তো স্বভাবই এমন। তখন আপনার মনে হবে পৃথিবীটা কত ছোট আর কত নিষ্ঠুর। আসলে সমস্যাটা আমাদের শেখানো মূল্যবোধের মধ্যেই। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় সব সময় সত্য কথা বলবে, মনের কথা চেপে রাখবে না। এটা নৈতিকভাবে ঠিক আছে, কিন্তু কৌশলী বা স্ট্র্যাটেজিক জীবনযাপনের জন্য এটা সবসময় সঠিক নয়। চাণক্য পণ্ডিত বলেছিলেন, যে ব্যক্তি তার গোপনীয়তা রক্ষা করতে পারে না তার বিনাশ নিশ্চিত। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখেন, ইসলামী নিজের পাপ বা দোষ গোপন রাখতে বলা হয়েছে এবং অন্যের দোষও গোপন রাখতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় কথা বলাকে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ জিহবা বা জবান হলো এমন এক অঙ্গ যা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। তাই স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল উভয় দিক থেকেই নীরবতা হলো সোনার চেয়েও দামি। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, তাহলে কি আমি রোবট হয়ে যাব? আমার কি ইমোশন থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু আপনার ইমোশন, আপনার কান্না, আপনার দুর্বলতা, এগুলো দেখার অধিকার শুধু আপনার এবং আপনার স্রষ্টার। মানুষ কেবল আপনার হাসি এবং আপনার সাফল্য দেখবে, আপনার চোখের জল দেখার যোগ্যতা সবার নেই। যে মানুষটা আপনার চোখের জলের মূল্য বোঝে না, তার সামনে কাঁদা আর অরণ্যের রোদন করা একই কথা, বরং এটা আপনাকে আরও দুর্বল হিসেবে উপস্থাপন করে। সমাজ দুর্বলকে করুণা করে, কিন্তু সম্মান করে না। আর আপনি নিশ্চয়ই করুণার পাত্র হতে চান না। আপনি চান সম্মান, আপনি চান প্রভাব। আর সেই প্রভাব তৈরির প্রথম ধাপই হলো নিজের মুখে একটা অদৃশ্য তালা ঝোলানো। আমরা এই ভিডিওতে এমন কিছু স্পেসিফিক বা নির্দিষ্ট গোপন জিনিসের কথা বলবো যেগুলো ভুলেও, আমি রিপিট করছি, ভুলেও কাউকে বলা উচিত না। যদি আপনি এই কথাগুলো গোপন রাখতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনযাত্রার মান, আপনার মানসিক শান্তি এবং আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি সব কিছু 360 ডিগ্রি ঘুরে যাবে। আপনি অনুভব করবেন আপনার ভেতরে এক অন্যরকম শক্তি কাজ করছে। মনে হবে আপনি কোনো এক অদৃশ্য বর্ম পড়ে আছেন, যা ভেদ করে কারো কটু কথা বা ষড়যন্ত্র আপনাকে স্পর্শ করতে পারছে না। ঠিক আছে, চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এখন আমরা সেই স্পেসিফিক বা নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেগুলো আপনি যদি ভুলবশত প্রকাশ করে ফেলেন তবে আপনার ধ্বংস অনিবার্য।
খাতা কলম নিয়ে বসতে পারেন, কারণ এই কথাগুলো কোনো মোটিভেশনাল স্পিকার আপনাকে বলবে না। তারা শুধু আপনাকে পজিটিভ থাকার পরামর্শ দেবে, কিন্তু আমি আপনাকে স্মার্ট এবং সুরক্ষিত থাকার পরামর্শ দিচ্ছি। প্রথম যে জিনিসটি আপনি ভুলেও কাউকে বলবেন না, তা হলো আপনার নেক্সট মুভ বা পরবর্তী পরিকল্পনা। দেখুন, আমাদের সবার জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে। কেউ হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কেউ নতুন একটা স্টার্টআপ বা ব্যবসা দাঁড় করানোর প্ল্যান করছেন, আবার কেউ হয়তো গোপনে বিসিএস বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। এখন সমস্যাটা হয় তখন যখন আপনি এই প্রস্তুতির পর্যায়েই ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেন। আপনি হয়তো ভাবছেন সবাইকে জানালে তারা আমাকে উৎসাহ দেবে, দোয়া করবে, কিন্তু বিশ্বাস করুন, বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সোশ্যাল রিয়ালিটি গ্যাপ বা সামাজিক বাস্তবতার গ্যাপ। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী পিটার গোলউইৎজার একটি বিখ্যাত গবেষণা করেছিলেন। সেখানে তিনি প্রমাণ করেছেন যে আপনি যখন আপনার কোনো লক্ষ্যের কথা অন্যদের বলে দেন, তখন আপনার মস্তিষ্ক মনে করে যে কাজটা ইতোমধ্যেই হয়ে গেছে। মানে আপনি যখন বলেন, আমি একটা জিম শুরু করতে যাচ্ছি বা আমি অমুক গাড়িটা কিনতে যাচ্ছি, তখন আপনার ব্রেন এক ধরনের প্রিমেচিওর বা অকাল তৃপ্তি পায়। ফলে সেই কাজটা বাস্তবে করার জন্য যে মোটিভেশন বা তাগিদ দরকার ছিল সেটা কমে যায়। আপনি লক্ষ্য করবেন, যারা বেশি বুলি আওড়ায় তারা কাজ কম করে, আর যারা চুপচাপ কাজ করে তারা হুট করে একদিন সফল হয়ে সবাইকে চমকে দেয়। তাছাড়া আমাদের সমাজে একটা অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী জিনিস কাজ করে, যাকে আমরা নজর বা ইভেলাই বলি। আপনি এটাকে কুসংস্কার ভাবতে পারেন, কিন্তু এনার্জি বা ভাইব্রেশনের দিক থেকে এটা একদম সত্য। আপনি যখন আপনার কোনো ভালো খবর হওয়ার আগেই সেটা সবাইকে বলে বেড়ান, তখন অজান্তেই আপনি কিছু মানুষের নেগেটিভ এনার্জি বা হিংসাকে আমন্ত্রণ জানান। ধরুন, আপনি কাউকে বললেন যে আপনি একটা জমি কিনছেন। দেখবেন হুট করে সেই জমিতে কোনো আইনি ঝামেলা তৈরি হয়েছে, বা কেউ একজন এসে বাগড়া দিচ্ছে। কেন হলো এমন? কারণ আপনি প্রসেসটা কমপ্লিট হওয়ার আগেই সেটাকে এক্সপোজ করে দিয়েছিলেন। মনে রাখবেন, গর্ভাবস্থায় যেমন সন্তানকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে হয়, ঠিক তেমনি আপনার স্বপ্ন বা পরিকল্পনাকেও গোপনীয়তার চাদরে ঢেকে রাখতে হয়, যতক্ষণ না সেটা বাস্তবে রূপ নিচ্ছে। একটা কথায় আছে, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস বি ইয়োর নয়েজ। আপনার সাফল্যই যেন শব্দ করে, আপনার মুখ নয়। দ্বিতীয় যে বিষয়টি আপনি নিজের ভেতরেই কবর দিয়ে রাখবেন, তা হলো আপনার আয় বা ইনকাম। দেখুন, টাকা এমন একটা জিনিস যা মানুষের চরিত্র নিমিষেই বদলে দিতে পারে। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, আমার বন্ধুরা তো জানে আমি কত বেতন পাই, এতে সমস্যা কি? সমস্যা আছে। সমস্যাটা হলো রিলেটিভ ডিপ্রাইভেশন বা আপেক্ষিক বঞ্চনা। মানুষ যখন দেখে তার কাছের কেউ তার চেয়ে বেশি উপার্জন করছে, তখন তার নিজের অবস্থা নিয়ে হীনমন্যতা তৈরি হয়, আর এই হীনমন্যতা থেকেই জন্ম নেয় হিংসা। এখন একটা সিনারিও কল্পনা করুন। ধরুন, আপনি আপনার বন্ধু মহলে বা আত্মীয়দের বললেন যে আপনি মাসে 1 লক্ষ টাকা আয় করেন। তখন কি হবে? দুটো জিনিস ঘটবে। এক, তারা আপনার কাছে ঋণ চাইবে, ভাই কিছু টাকা ধার দে, খুব বিপদে আছি। আপনি যদি দেন তবে সেই টাকা আর ফেরত পাবেন না, সাথে সম্পর্কটাও যাবে। আর যদি না দেন, তবে আপনি হবেন তাদের চোখে কিপটা বা অহংকারী। তারা বলবে, এত টাকা ইনকাম করে কিন্তু মনটা ছোট। মানে টাকা থাকলেও আপনি ভিলেন। আবার উল্টোটা ভাবুন, আপনি যদি বলেন আপনার ইনকাম খুব কম, আপনি খুব কষ্টে আছেন, তখন কি হবে? তখন মানুষ আপনাকে সম্মান করবে না, আপনাকে অবহেলার চোখে দেখবে, আপনাকে গুরুত্বহীন মনে করবে। কোনো পারিবারিক সিদ্ধান্তে আপনার মতামত নেওয়া হবে না, কারণ সমাজ তাকেই গুরুত্ব দেয় যার পকেটে ওজন আছে। তাহলে সমাধান কি? সমাধান হলো অস্পষ্টতা। কেউ যদি জিজ্ঞেস করে কত কামাও, তখন একটা ডিপ্লোম্যাটিক উত্তর দিন। বলুন, আলহামদুলিল্লাহ, ডাল ভাত চলে যায় আর কি, অথবা আল্লাহর রহমতে চলে যাচ্ছে। নির্দিষ্ট কোনো অঙ্ক বা সংখ্যা বলবেন না। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার সম্পত্তির পরিমাণ, আপনার হাতে কত লিকুইড ক্যাশ আছে, এগুলো একান্তই আপনার ব্যক্তিগত। একজন রাজা যেমন তার রাজকোষের চাবি কাউকে দেয় না, তেমনি আপনিও আপনার এই আর্থিক চাবিটা কারো হাতে দেবেন না। বিশ্বাস করুন, অর্থ নিয়ে মানুষের কৌতূহল অসীম। পরিসংখ্যান বলে পারিবারিক কলহের প্রায় 90% মূল কারণ হল অর্থ সম্পত্তি নিয়ে বিরোধ। ভাইয়ে ভাইয়ে, বন্ধুতে বন্ধুতে যত ফাটল ধরে, তার পেছনে খুঁজলে দেখবেন টাকার একটা লেনদেন বা টাকার অহংকার লুকিয়ে আছে। তাই নিজেকে নিরাপদ রাখতে হলে আর্থিক ধোঁয়াশা তৈরি করুন। মানুষকে বুঝতে দেবেন না আপনার আসল অবস্থা কি। যখন মানুষ আপনার আসল অবস্থা জানবে না, তখন তারা আপনাকে সমীহ করে চলবে। তারা ভাববে এর কাছে হয়তো অনেক আছে, আবার ভাববে নাও থাকতে পারে। এই যে কনফিউশন বা বিভ্রান্তি, এটাই আপনার রক্ষা কবচ।
তৃতীয় যে ভয়ানক গোপন কথাটি আপনি ভুলেও শেয়ার করবেন না তা হলো আপনার পারিবারিক অশান্তি বা ঘরের কথা। প্রবাদ আছে, ঘরের কথা পরে জানলে ইজ্জত থাকে না। এটা শতভাগ সত্য। দেখুন, স্বামী স্ত্রীর ঝগড়া, বাবা মায়ের সাথে মতবিরোধ বা ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, এগুলো প্রতিটি পরিবারেই থাকে। এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি যখন আবেগের বশে বা একটু সহানুভূতির আশায় এই কথাগুলো বাইরের কাউকে, এমনকি খুব কাছের বন্ধুকেও বলেন, তখন আপনি আসলে আপনার পরিবারের সম্মানের নিলাম ডাকছেন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো বাইরের মানুষ আপনার পারিবারিক সমস্যার সমাধান করতে পারবে না। তারা বড়জোর একটু সান্ত্বনা দেবে, আহারে খুব খারাপ হলো, কিন্তু পর মুহূর্তেই তারা অন্য জায়গায় গিয়ে বলবে, ওদের ফ্যামিলি তো শেষ, সারাদিন ঝগড়া করে। এতে আপনার পরিবারের সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা ধুলোয় মিশে যায়। তাছাড়া ভবিষ্যতে যদি আপনার সেই বন্ধুর সাথে আপনার সম্পর্ক খারাপ হয়, তখন সে এই পারিবারিক দুর্বলতাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। সে মানুষকে বলে বেড়াবে আপনার পরিবার কতটা ভাঙা বা কতটা সমস্যা জর্জরিত। আরেকটা মজার ব্যাপার হলো, আপনি যখন আপনার পার্টনারের, স্ত্রী বা স্বামী, বদনাম অন্যের কাছে করেন, তখন আপনি আসলে নিজেকেই ছোট করছেন। কারণ পার্টনার আপনারই পছন্দ বা আপনারই জীবনের অংশ। তার সম্মান মানে আপনার সম্মান। ঘরের ঝগড়া ঘরেই মেটানো উচিত। বেডরুমের কথা ড্রয়িং রুমে আনাও বোকামি, আর সেটাকে ঘরের বাইরে নিয়ে যাওয়া তো রীতিমতো আত্মহত্যার শামিল। মনোবিজ্ঞানীরা বলেন, যারা নিজেদের পারিবারিক গোপনীয়তা রক্ষা করতে পারে না, তাদের পরিবারে শান্তি কখনোই স্থায়ী হয় না। কারণ বাইরের মানুষের অযাচিত হস্তক্ষেপ বা ননসেন্স পরামর্শ আগুনে ঘি ঢালার মতো কাজ করে। তারা সমস্যা মেটানোর চেয়ে মজা নিতে বেশি পছন্দ করে। চতুর্থ বিষয়টি হল আপনার দান বা চ্যারিটি। আমরা অনেকেই দান করি, মানুষকে সাহায্য করি। এটা খুব মহৎ কাজ। কিন্তু যখনই আপনি এই দানের কথা মানুষকে বলে বেড়ান, তখন সেই দানের মহত্ব তো নষ্ট হয়ই, উল্টো আপনি মানুষের হাসির পাত্র হন। ধর্মীয়ভাবেও বলা আছে, ডান হাত যা দান করে, বাম হাত যেন তা না জানে। আর সাইকোলজিক্যালি দেখলে, আপনি যখন দানের কথা প্রচার করেন, তখন মানুষ মনে করে আপনি দান করছেন না, বরং শো অফ বা লোক দেখানো কাজ করছেন। এতে আপনার প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায়। তারা ভাবে, ওহ, ও তো শুধু নামের জন্য এসব করছে। গোপনে দান করার একটা অদ্ভুত শক্তি আছে। এটা আপনার আত্মবিশ্বাস বা সেলফ এস্টিম বাড়িয়ে দেয়। আপনি জানেন আপনি ভালো কাজ করেছেন, আর কেউ না জানুক, ওপরওয়ালা জানেন। এই অনুভূতিটা আপনাকে মানসিকভাবে খুব শক্তিশালী করে। কিন্তু যখন আপনি সেটা বলে দেন, তখন আপনি সেই আধ্যাত্মিক শক্তিটা হারিয়ে ফেলেন এবং সেটাকে সস্তা প্রচারণায় নামিয়ে আনেন। মনে রাখবেন, সত্যিকারের দাতা সে, যার দানের কথা গ্রহীতা ছাড়া আর কেউ জানে না। এই গোপনীয়তা আপনার ক্যারেক্টার বা চরিত্রকে অনেক উঁচুতে নিয়ে যায়। পঞ্চম এবং খুবই ক্রিটিক্যাল একটি বিষয় হল আপনার ভবিষ্যৎ ভয়ের কথা বা ফোবিয়া। কখনো কাউকে বলবেন না যে আপনি ঠিক কিসে ভয় পান। ধরুন, আপনি কাউকে বললেন, আমি না অন্ধকার খুব ভয় পাই, বা আমার না পাবলিক স্পিকিংয়ে খুব নার্ভাস লাগে। আপনি হয়তো সরল মনে বললেন, কিন্তু আপনার শত্রুরা বা যারা আপনাকে হিংসা করে, তারা এই তথ্যটা নোট করে রাখবে। যখনই তাদের সুযোগ আসবে আপনাকে নিচে নামানোর বা আপনাকে অপ্রস্তুত করার, তারা ঠিক সেই ভয়টাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। যুদ্ধক্ষেত্রে একটা নিয়ম আছে, কখনো শত্রুকে বুঝতে দিও না তোমার বর্মের কোথায় ছিদ্র আছে। জীবনটাও একটা যুদ্ধক্ষেত্র। এখানে সবাই বন্ধু সেজে থাকে না। কেউ কেউ সুযোগ সন্ধানী। তারা অপেক্ষা করে কখন আপনি আপনার দুর্বল জায়গাটা দেখাবেন। তাই নিজের ভয়কে জয় করুন, কিন্তু সেই ভয়ের কথা বিজ্ঞাপন দিয়ে প্রচার করবেন না, বরং ভয়ের মুখোমুখি হয়ে সেটাকে শক্তিতে রূপান্তর করুন। মানুষকে দেখান আপনি কতটা সাহসী। এটা দেখাবেন না যে আপনি ভেতরে ভেতরে কতটা কাঁপছেন। ফেক ইট আনটিল ইউ মেক ইট, এই সূত্রটা সাহসের ক্ষেত্রে খুব কাজে দেয়। ষষ্ঠ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, তা হলো আপনার নেক আমল বা ভালো কাজ। দেখুন, এই ডিজিটাল যুগে একটা অদ্ভুত রোগ আমাদের সবার মধ্যে ঢুকে গেছে। সেটা হলো ভার্চু সিগন্যালিং, বা ভালো কাজ করি কম কিন্তু সেটা দেখাই বেশি। আপনি হয়তো তাহাজ্জুদ পড়েন, বা গোপনে কোনো এতিমখানায় সাহায্য করেন, অথবা রাস্তাঘাটে কোনো অসহায় প্রাণীকে খাবার দেন। এগুলো আপনার সোল বা আত্মার খোরাক। কিন্তু যখনই আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বা বন্ধুদের আড্ডায় বলে ফেলেন, ভাই জানিস আমি না গতকাল সারা রাত জেগে ইবাদত করেছি, তখন সেই কাজের আধ্যাত্মিক ওজনটা বা স্পিরিচুয়াল ওয়েটটা শূন্যের কোঠায় নেমে আসে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। সাইকোলজিতে একটা টার্ম আছে যার নাম মরাল লাইসেন্সিং।
গবেষকরা দেখেছেন যখন মানুষ নিজের ভালো কাজের কথা অন্যের কাছে প্রকাশ করে এবং প্রশংসা পায় তখন তাদের অবচেতন মন মনে করে যে আমি তো অনেক ভালো কাজ করে ফেলেছি, এখন একটু খারাপ কাজ করলেও সমস্যা নেই। অর্থাৎ ভালো কাজের প্রচার আপনাকে আসলে দীর্ঘমেয়াদে খারাপ কাজের দিকে ঠেলে দেয়। এটা একটা মনস্তাত্ত্বিক ফাঁদ। আপনি ভাবছেন আপনি মানুষকে ইন্সপায়ার করছেন, কিন্তু আসলে আপনি আপনার ইগো বা অহংবোধকে ফিড করছেন, আর অহংকার হলো পতনের মূল। যেই ভালো কাজ আপনার মধ্যে বিনয় আনার কথা ছিল, সেই একই কাজ প্রচার করার ফলে আপনার মধ্যে অহংকার নিয়ে আসছে। তাই সাধক বা স্পিরিচুয়াল গুরুরা সবসময় বলেন, আপনার বাম হাত যেন না জানে ডান হাত কি দান করেছে। আপনার চোখের পানি, আপনার মোনাজাত, আপনার গোপন দান, এগুলো আপনার এবং আপনার রবের মধ্যকার একান্ত গোপন ডিল। এই ডিলে তৃতীয় পক্ষকে জড়ালে চুক্তি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজেকে যদি সত্যি স্পিরিচুয়ালি স্ট্রং বা মানসিকভাবে শক্তিশালী করতে চান, তবে নিজের ভালো কাজগুলোকে মাটির নিচে পুঁতে ফেলার মতো করে গোপন রাখুন। বিশ্বাস করুন, গোপন ইবাদতের যে স্বাদ, যে প্রশান্তি, তা আপনি হাজারটা লাইক বা কমেন্টের মধ্যে পাবেন না। সপ্তম বিষয়টি হল অন্যের গোপন কথা বা সিক্রেট। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো ভাবছেন, নেহাল ভাই, নিজের গোপন কথা না বলাটা বুঝলাম, কিন্তু অন্যের গোপন কথা রক্ষা করাটা আমার নিজের জন্য কেন জরুরি? দেখুন, সমাজে আপনার অবস্থান বা ভ্যালু নির্ভর করে মানুষ আপনাকে কতটা বিশ্বাস করে তার উপর। ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে বিশ্বাস করে তার একটা খুব সেন্সিটিভ বা সংবেদনশীল কথা বলল, হয়তো তার কোনো ভুলের কথা বা পারিবারিক সমস্যার কথা। এখন আপনি যদি সেই কথাটা অন্য আরেক বন্ধুর কাছে গিয়ে বলেন, দোস্ত জানিস ও না এই কাজটা করেছে, তাহলে আপনি সাময়িক সময়ের জন্য হয়তো একটু অ্যাটেনশন বা গুরুত্ব পাবেন। সবাই আপনার কথা হা করে শুনবে। আপনি নিজেকে ইনসাইডার বা খবরাখবর রাখা ব্যক্তি হিসাবে মনে করবেন। কিন্তু আসল গেমটা অন্য জায়গায়। যাদের কাছে আপনি এই কথাটা ফাঁস করলেন, তারা মুখে হয়তো আপনার সাথে তাল মেলাবে, হাসাহাসি করবে, কিন্তু তাদের মনের গভীরে আপনার সম্পর্কে একটা পার্মানেন্ট ধারণা তৈরি হয়ে যাবে। তারা ভাববে, ও আজ ওর কথা আমার কাছে বলছে, কাল আমার কথা অন্য কারো কাছে বলবে না, তার গ্যারান্টি কি? ব্যাস, আপনার ট্রাস্টওয়ার্দিনেস বা বিশ্বাসযোগ্যতা ওখানেই শেষ। আর বিশ্বাসযোগ্যতা একবার হারিয়ে ফেললে তা পুনরুদ্ধার করা কাঁচের গ্লাস জোড়া লাগানোর চেয়েও কঠিন। একজন হাই ভ্যালু ম্যান বা উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি কখনোই গসিপ বা পরচর্চা করে না। তারা অন্যের গোপন কথার সিন্দুক বা ভল্ট হিসেবে কাজ করে। মানুষ জানবে যে আপনার কাছে কোনো কথা বললে সেটা নিরাপদ। এই যে মানুষের মনে আপনার প্রতি আস্থা, এটা একটা বিশাল পাওয়ার বা ক্ষমতা। যখন মানুষ জানবে আপনি কারোর গোপন কথা ফাঁস করেন না, তখন তারা আপনাকে সম্মান করবে, ভয় পাবে এবং বিপদে আপনার উপর ভরসা করবে। আর যারা চুগলখোর বা কথা লাগায়, তাদেরকে মানুষ ব্যবহার করে টিস্যু পেপারের মতো, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। তাই স্মার্ট হন। কেউ যদি আপনাকে বিশ্বাস করে কিছু বলে, সেটাকে নিজের কবরে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করুন। এই একটা গুণ আপনাকে হাজারো মানুষের ভিড়ে আলাদা করে দেবে। মনে রাখবেন, তথ্য হাতে থাকাটা শক্তি, কিন্তু সেটা ব্যবহার না করে চুপ থাকাটা হলো পরম শক্তি বা সুপার পাওয়ার। অষ্টম যে বিষয়টি আপনি গোপন রাখবেন তা হলো আপনার ক্ষোভ বা ঘৃণা, রিসেন্টমেন্ট। জীবনে এমন অনেক মানুষ আসবে যাদের আপনি পছন্দ করেন না বা যারা আপনার ক্ষতি করেছে। হয়তো আপনার বস আপনাকে প্রমোশন দেয়নি, অথবা কোনো আত্মীয় আপনাকে অপমান করেছে। এখন আপনার স্বাভাবিক প্রবৃত্তি হবে তাদের প্রতি রাগ দেখানো, সবার কাছে তাদের বদনাম করা বা তাদের সামনেই মুখ কালো করে রাখা। কিন্তু এখানেই বুদ্ধিমান মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য। আপনি যদি আপনার শত্রুকে বুঝিয়ে দেন যে আপনি তাকে ঘৃণা করেন, তবে সে সতর্ক হয়ে যাবে। সে তার ডিফেন্স বা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে এবং আপনাকে পাল্টা আঘাত করার জন্য প্রস্তুত হবে। ইতিহাসের দিকে তাকালে দেখবেন, বড় বড় রাজারা বা সমরবিদরা কখনোই তাদের শত্রুকে বুঝতে দিতেন না যে তারা তাদের টার্গেট করছেন। সান ৎজু তার আর্ট অফ ওয়ার বইতে বলেছেন, শত্রুর খুব কাছে থাকো, যাতে তুমি তার প্রতিটি নিঃশ্বাসের শব্দ শুনতে পাও। আপনি যখন আপনার অপছন্দের মানুষের সাথেও স্বাভাবিক আচরণ করবেন, হাসি মুখে কথা বলবেন, তখন তারা কনফিউজড বা বিভ্রান্ত থাকবে। তারা ভাববে আপনি বোধহয় সবকিছু ভুলে গেছেন বা মেনে নিয়েছেন। এই অসতর্ক মুহূর্তটাই আপনার জয়ের চাবিকাঠি। এটাকে হিপোক্রেসি বা ভণ্ডামি ভাববেন না, এটাকে ভাবুন স্ট্র্যাটেজি বা কৌশল হিসাবে। দেখুন, রাগ বা ক্ষোভ পুষে রাখা মানে নিজের ভেতরে বিষ পান করা এবং আশা করা যে শত্রু মারা যাবে। এটা বোকামি। কিন্তু সেই রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে শত্রুকে সতর্ক করে দেওয়াটা আরও বড় বোকামি। আপনি যদি প্রতিশোধ নিতেই চান, তবে সেটা হতে হবে ঠান্ডা মাথায়, নীরবে এবং সাফল্যের মাধ্যমে। আপনার শত্রু যেন বুঝতেই পারে না ঝড় কোন দিক থেকে এলো।
আর যদি আপনি মাফ করে দিতে চান তবে সেটাও হতে হবে নীরবে। কিন্তু বাজারে বা চায়ের দোকানে বসে ও আমার সাথে এই করেছে সেই করেছে বলে বেড়ানোটা আপনার ব্যক্তিত্বকে দুর্বল করে দেয়। মানুষ তখন আপনাকে ভিকটিম বা অসহায় মনে করে, আর পৃথিবী অসহায়দের করুণা করে, কিন্তু স্যালিউট দেয় বিজয়ীদের। তাই নিজের ক্ষোভকে গিলে ফেলুন, হজল করুন এবং সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে ওই শত্রুরা আপনার দিকে তাকাতেও ভয় পাবে। নবম বিষয়টি হল আপনার বুদ্ধিমত্তা বা মেধা, ইন্টেলিজেন্স। শুনতে অবাক লাগছে তাই না? সবাই তো চায় নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে, কিন্তু রবার্ট গ্রিনের 48 লজ অফ পাওয়ারের একটা বিখ্যাত সূত্র হল নেভার আউটশাইন দ্য মাস্টার এবং প্লে আ সাকার টু ক্যাচ আ সাকার। অর্থাৎ মাঝে মাঝে নিজেকে একটু বোকা বা কম বুদ্ধিমান হিসাবে উপস্থাপন করাটা অনেক বেশি লাভজনক। আপনি যখন সব জায়গায় নিজের জ্ঞান জাহির করতে যাবেন তখন মানুষের ইগোতে আঘাত লাগবে। বিশেষ করে আপনার বস বা আপনার চেয়ে ক্ষমতাবান কেউ যদি দেখে আপনি তাদের চেয়ে বেশি বুঝছেন, তবে তারা আপনাকে থ্রেট বা হুমকি হিসাবে দেখবে এবং আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো, আপনি যখন চুপ থাকেন এবং একটু কম বোঝার ভান করেন তখন মানুষ তাদের গার্ড বা সতর্কতা নামিয়ে ফেলে। তারা আপনার সামনে এমন সব কথা বলে ফেলে বা এমন সব তথ্য দিয়ে দেয় যা তারা কোনো বুদ্ধিমান মানুষের সামনে বলতো না। তারা ভাবে, আরে ও তো কিছু বোঝে না, ওরে বলে লাভ কি? এই সুযোগটাই আপনার দরকার। আপনি সব শুনবেন, সব বুঝবেন, কিন্তু রিয়্যাক্ট করবেন না। আপনি আপনার আসল বুদ্ধিমত্তা বা পোটেনশিয়াল শুধুমাত্র তখনই দেখাবেন যখন সেটা দেখানোর প্রয়োজন হবে বা যখন সেটা দেখালে সরাসরি আপনার লাভ হবে। অকারণে জ্ঞান দিয়ে বেড়ানো বা সবজান্তা শমশের হওয়াটা আপনাকে মানুষের চোখের বিষ বানিয়ে দেয়। মানুষের একটা সাইকোলজি হলো, তারা তাদের চেয়ে কম বুদ্ধিমান মানুষের পাশে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা নিরাপদ বোধ করে। আপনি যদি সেই নিরাপত্তাটা তাদের দিতে পারেন তবে আপনি তাদের খুব সহজে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করতে পারবেন। তাই মাঝে মাঝে নিজেকে একটু আন্ডারপ্লে করা বা লুকিয়ে রাখাটা স্মার্টনেস। বাঘ যেমন শিকারের আগে নিজেকে ঝোপের আড়ালে লুকিয়ে রাখে, নিজের শক্তি প্রদর্শন করে না, ঠিক তেমনি আপনিও আপনার মেধা এবং পরিকল্পনাকে গোপন রাখুন। সময় মতো যখন আপনি আপনার মাস্টার স্ট্রোক খেলবেন তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে। তারা ভাববে, আমরা তো একে বোকা ভেবেছিলাম, এ তো জিনিয়াস। এই যে সারপ্রাইজ এলিমেন্ট, এটা আপনার জয়ের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে। দশম বিষয়টি হলো আপনার লাভ লাইফ বা সম্পর্কের একান্ত মুহূর্তগুলো। সোশ্যাল মিডিয়ার এই যুগে এটা একটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। কাপলরা তাদের বেডরুমের ছবি, একান্ত মুহূর্তের ভিডিও বা চ্যাটিংয়ের স্ক্রিনশট শেয়ার করছে। তারা ভাবছে এটা কাপল গোলস, কিন্তু আসলে তারা তাদের সম্পর্কের পবিত্রতা নষ্ট করছে। আপনি যখন আপনার সম্পর্কের গভীরতা বা ইন্টিমেসি পাবলিকলি শেয়ার করেন তখন আপনি সেই সম্পর্কের মধ্যে তৃতীয়, চতুর্থ এবং হাজারো মানুষকে ইনভাইট করছেন। মানুষের চোখ, মানুষের কমেন্ট, মানুষের জাজমেন্ট, এগুলো একটা সুস্থ সম্পর্কের মধ্যে বিষ বা পয়জন ঢেলে দেয়। পরিসংখ্যান বলছে যেসব কাপল সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে বেশি শো অফ করে তাদের ব্রেকআপের হার বা ডিভোর্স রেট সাধারণের চেয়ে প্রায় 30% বেশি। কেন জানেন? কারণ তাদের সম্পর্কের ভিত্তিটা তখন আর ভালোবাসা থাকে না, সেটা হয়ে যায় লাইক আর কমেন্ট পাওয়ার আকাঙ্ক্ষা। যখনই সেই অ্যাটেনশন কমে যায় তখনই সম্পর্কের মধ্যে ফাটল ধরে। তাছাড়া আপনি যখন আপনার সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা বা কেয়ারটা পাবলিকলি দেখান তখন আপনি তাকে একটা পণ্য বা অবজেক্ট হিসাবে উপস্থাপন করছেন। সত্যিকারের ভালোবাসা নীরব, গভীর এবং একান্ত ব্যক্তিগত। তাই নিজের লাভ লাইফ বা দাম্পত্য জীবনকে 4 দেওয়ালের মধ্যেই রাখুন। আপনারা কোথায় ঘুরতে গেলেন, কি গিফট দিলেন বা আপনাদের মধ্যে কি রোম্যান্টিক কথা হলো, এগুলো একান্তই আপনাদের। এগুলো বাজারে বিক্রি করার পণ্য নয়। যে সম্পর্ক যত গোপন সেই সম্পর্ক তত গভীর। বাইরের মানুষ যখন আপনার সম্পর্কের ভেতরে উঁকি দেওয়ার সুযোগ পায় না তখন তারা আপনাদের ভাঙতেও পারে না। মনে রাখবেন, শয়তান এবং হিংসুকেরা সব সময় সুখী সম্পর্কের ওপর নজর দেয়। তাই নিজেদের সুখের বিজ্ঞাপন দেবেন না, বরং সেই সুখটাকে উপভোগ করুন। 11 নম্বর বিষয়টি হলো আপনার শারীরিক অসুস্থতা বা হেলথ ইস্যু। দেখুন, শুনতে খুব নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু দুনিয়াটা আসলে সবলেদের জায়গা। এখানে দুর্বলের কোনো স্থান নেই। আপনি যখন মানুষের কাছে গিয়ে আপনার অসুস্থতা, আপনার ক্রনিক পেন বা আপনার ডিপ্রেশনের কথা বারবার বলতে থাকেন তখন মানুষ হয়তো মুখে আহারে বলে, কিন্তু মনে মনে তারা আপনাকে একজন লায়াবিলিটি বা বোঝা হিসাবে মার্ক করে ফেলে। কর্পোরেট ওয়ার্ল্ডে বা সোশ্যাল হায়ারার্কিতে যে ব্যক্তি শারীরিকভাবে বা মানসিকভাবে আনফিট তাকে কেউ নেতৃত্বের আসনে দেখতে চায় না, তাকে কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চায় না।
আপনি হয়তো ভাবছেন, নেহাল ভাই, অসুস্থ হলে কি মানুষের সহানুভূতি চাইব না? দেখুন, সহানুভূতি আর করুণা এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি যখন অসুস্থ তখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসার জন্য যা যা করার দরকার করবেন, কিন্তু সেটাকে আপনার পরিচয় বা আইডেন্টিটি বানিয়ে ফেলবেন না। কিছু মানুষ আছে যারা সারাক্ষণ শুধু নিজেদের রোগ বালাই নিয়ে কথা বলে, আমার গ্যাস্ট্রিক, আমার মাইগ্রেন, আমার ঘুম হয় না। বিশ্বাস করুন, কেউ নেগেটিভ এনার্জি পছন্দ করে না। আপনি যখন সারাক্ষণ এই নেতিবাচক ভাইব ছড়াতে থাকেন তখন মানুষ আপনাকে এড়িয়ে চলতে শুরু করে। তারা ভাবে ওর কাছে গেলেই তো শুধু রোগের গল্প শুনতে হবে, ফলে আপনার সোশ্যাল সার্কেল ছোট হয়ে আসে। তাছাড়া আপনার শত্রুরা যদি জানে আপনি শারীরিকভাবে দুর্বল বা আপনি কোনো নির্দিষ্ট ওষুধ খাচ্ছেন, যেমন অ্যান্টি ডিপ্রেশন পিল, তবে তারা এটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। তারা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য ঠিক সেই দুর্বল জায়গায় আঘাত করবে। তারা মানুষকে বলবে, ও তো পাগল, ও তো ওষুধের ওপর বেঁচে আছে। এতে আপনার সামাজিক গ্রহণযোগ্যতা বা সোশ্যাল ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। তাই নিজের স্বাস্থ্যগত সমস্যাগুলো শুধু ডাক্তার এবং খুব কাছের, যেমন মা বাবা বা স্পাউস, মানুষের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। বাইরে ফিটফাট থাকুন, ভেতরটা যেমনই হোক। মনে রাখবেন, জঙ্গলে আহত হরিণকে বাঘ সবার আগে টার্গেট করে। সমাজটাও একটা জঙ্গল, এখানে নিজেকে আহত হিসেবে উপস্থাপন করা মানেই বিপদকে দাওয়াত দেওয়া। 12 নম্বর বিষয়টি হলো আপনার ঋণ বা আর্থিক দেনা, ফাইন্যান্সিয়াল ডেপটস। টাকা বা ইনকামের কথা যেমন গোপন রাখতে হয়, ঠিক তেমনি আপনার ঋণের কথাও গোপন রাখা উচিত। আপনি যদি বিপদে পড়ে ঋণ করে থাকেন তবে চেষ্টা করুন সেটা নীরবে শোধ করে দিতে। কিন্তু আপনি যদি মানুষের কাছে বলে বেড়ান যে আপনি খুব ঋণে জর্জরিত, তখন মানুষ আপনাকে সাহায্যের বদলে সন্দেহ করতে শুরু করবে। তারা ভাববে, এর কাছে টাকা চাওয়া যাবে না, উল্টো এই আমার কাছে টাকা চাইবে। মানুষের একটা অদ্ভুত সাইকোলজি হলো, তারা সফল বা সচ্ছল মানুষের সাথে মিশতে চায়, কিন্তু ব্যর্থ বা ঋণগ্রস্ত মানুষকে এড়িয়ে চলে। একে বলা হয় সোশ্যাল প্রুফ। যখন সবাই জানে আপনার মাথায় ঋণের বোঝা, তখন কেউ আপনার সাথে পার্টনারশিপে বিজনেস করতে চাইবে না, কেউ আপনাকে ভালো কোনো অফার দেবে না। এমনকি আপনার পুরনো বন্ধুরা যারা আগে আপনাকে পার্টিতে ডাকত, তারাও অজুহাত দেখিয়ে আপনাকে এড়িয়ে যাবে। কারণ দারিদ্র্য বা অভাব এগুলো ছোঁয়াচে রোগের মতো। মানুষ ভয় পায় যদি আপনার সংস্পর্শে এসে তাদেরও পকেট ফাঁকা হয়ে যায়। তাই স্মার্টনেস হলো বাইরে থেকে নিজেকে স্টেবল বা স্থিতিশীল দেখানো। আপনি ভেতরে ভেতরে যতই স্ট্রাগল করুন না কেন, বাইরে সেটা প্রকাশ করবেন না। এতে আপনি অন্তত মানুষের সম্মানটা ধরে রাখতে পারবেন। আর সম্মান থাকলে ঘুরে দাঁড়ানো সহজ হয়, কিন্তু সম্মান একবার চলে গেলে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। 13 নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ফ্যাক্টর হল আপনার পোকার ফেস বা নির্বিকার থাকার ক্ষমতা। এটা কোনো গোপন তথ্য নয়, বরং এটা একটা স্কিল বা দক্ষতা যা আপনাকে গোপন রাখতে হবে। অর্থাৎ আপনি আসলে কি ভাবছেন সেটা যেন আপনার চেহারা দেখে বোঝা না যায়। বেশিরভাগ মানুষ তাদের ইমোশন বা আবেগ চেহারায় ফুটিয়ে তোলে। তারা রেগে গেলে চেহারায় রাগ ভেসে ওঠে, খুশি হলে দাঁত বের করে হাসে, ভয় পেলে ঘামতে থাকে। এটা আপনাকে খুব প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য করে তোলে। আর যাকে সহজে অনুমান করা যায় তাকে হারানো খুব সহজ। কল্পনা করুন, আপনি কোনো ব্যবসায়িক ডিল করছেন বা কোনো কঠিন পরিস্থিতিতে আছেন। আপনার প্রতিপক্ষ যদি আপনার মুখের দিকে তাকিয়ে বুঝে ফেলে যে আপনি নার্ভাস বা আপনি খুব বেশি আগ্রহী, ডেসপারেট, তবে সে আপনাকে ঠকিয়ে দেবে। সে দাম বাড়িয়ে দেবে বা এমন শর্ত জুড়ে দেবে যা আপনার জন্য ক্ষতিকর। কিন্তু আপনি যদি পোকার ফেস ধরে রাখতে পারেন, অর্থাৎ আপনার চেহারায় যদি কোনো ভাবলেশ না থাকে, তবে প্রতিপক্ষ কনফিউজড হয়ে যাবে। সে বুঝতে পারবে না আপনার মনে কি চলছে। সে ভাববে, লোকটা কি রাজি নাকি রাজি না, ওর হাতে কি অন্য কোনো অপশান আছে। এই যে তার মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিলেন, এটাই আপনার পাওয়ার। রবার্ট গ্রিন তার বইয়ে বলেছেন, অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। আর আমি বলছি, অলওয়েজ শো লেস দ্যান নেসেসারি। আপনার হাসি, আপনার কান্না, আপনার বিরক্তি, এগুলো খুব দামি ইমোশন। এগুলো যাকে তাকে দেখাবেন না, এগুলোকে নিয়ন্ত্রণ করুন। যখন আপনি আপনার ইমোশন কন্ট্রোল করতে পারবেন, তখন আপনি পুরো সিচুয়েশন বা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবেন। আর যে সিচুয়েশন কন্ট্রোল করে, দিন শেষে সেই জিতে যায়। 14 নম্বর বিষয়টি হল আপনার দান বা ত্যাগের পেছনের কষ্টের কথা গোপন রাখা। আমরা আগে বলেছি দানের কথা গোপন রাখতে, কিন্তু এখানে আমি বলছি সেই দানের পেছনের স্ট্রাগল বা ত্যাগের কথা গোপন রাখার বিষয়টা। ধরুন আপনি কাউকে সাহায্য করার জন্য নিজের শখের বাইকটা বিক্রি করে দিলেন বা নিজের জমানোর শেষ সম্বলটুকু দিয়ে দিলেন। এখন আপনি যদি সেই ব্যক্তিকে বলেন বা অন্য কাউকে বলেন, জানিস তোর জন্য আমি কত বড় স্যাক্রিফাইস করেছি, আমি আমার বাইকটা বেচে দিয়েছি,
তাহলে বিশ্বাস করুন সেই সাহায্যের আর কোনো মূল্য থাকে না। উল্টো যাকে সাহায্য করলেন সে নিজেকে অপরাধী মনে করবে এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকার বদলে সে আপনার সামনে ছোট হয়ে থাকবে। এতে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। একজন সিগমা বা হাই ভ্যালু ব্যক্তি যখন ত্যাগ স্বীকার করে তখন সে সেটা এমনভাবে করে যেন কিছুই হয়নি, যেন এটা তার জন্য খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। এতে মানুষ তাকে শুধু দাতা হিসেবেই দেখে না, একজন মহানুভব লিডার হিসেবে দেখে। আপনি যখন আপনার ত্যাগের কথা বলে বেড়ান তখন সেটাকে মনে হয় ব্যবসায়িক বিনিয়োগ, যেন আপনি ত্যাগের বিনিময়ে প্রশংসা বা আনুগত্য কিনতে চাইছেন। আর মানুষ পণ্য হতে পছন্দ করে না, তাই ত্যাগ করুন নীরবে, কষ্ট পান নীরবে। এই নীরব কষ্টই আপনাকে ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করে গড়ে তুলবে। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই এত কিছু গোপন রাখলে আমি তো একা হয়ে যাব, আমার কি কোনো বন্ধু থাকবে না? খুব ভালো প্রশ্ন। এখানেই আসে সার্কেল অফ ট্রাস্টের কনসেপ্ট। দেখুন, আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে 500 নম্বর থাকতে পারে, ফেসবুকে 5000 ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু আপনার আসল সার্কেল বা বৃত্তে মানুষ থাকবে মাত্র 2-3 জন। এরা হতে পারে আপনার মা, আপনার জীবনসঙ্গী বা ছোটবেলার সেই বন্ধু যে আপনার সবচেয়ে খারাপ সময়টা দেখেছে এবং ছেড়ে যায়নি। এই 2-3 জন মানুষের কাছে আপনি ওপেন হতে পারেন, কিন্তু শর্ত হলো এই মানুষগুলোকেও আপনাকে টেস্ট বা পরীক্ষা করে নিতে হবে। সময় এবং পরিস্থিতি বলে দেয় কে আসল আর কে নকল। বাকি 99% মানুষ হলো আপনার অ্যাকুয়েন্টেন্স বা পরিচিতি। তাদের সাথে আপনি হাসবেন, কফি খাবেন, ঘুরতে যাবেন, কিন্তু মনের সিন্দুকটা খুলবেন না। তাদের সাথে সম্পর্ক হবে লেনদেন এবং সৌজন্যতার ভিত্তিতে। আপনি তাদের সম্মান দেবেন, তারাও আপনাকে সম্মান দেবে, কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট বা মানসিক নির্ভরতা থাকবে না। যখন আপনি এই বাউন্ডারি বা সীমানাটা বুঝতে শিখবেন তখন দেখবেন জীবনটা কত সহজ হয়ে গেছে। তখন আর কেউ আপনাকে ঠকাতে পারবে না, কেউ আপনার গোপন কথা ফাঁস করতে পারবে না, কারণ আপনি তাদের সেই সুযোগটাই দেননি। এখন আমরা কথা বলবো ধৈর্য বা সবর নিয়ে, যা গোপনীয়তার সবচেয়ে বড় স্তম্ভ। গোপন রাখাটা কঠিন, কারণ আমাদের ইগো চায় প্রকাশ হতে, আমাদের মন চায় এখনই রেজাল্ট পেতে, কিন্তু প্রকৃতি আমাদের একটা ভিন্ন শিক্ষা দেয়। আপনি কি কখনো চাইনিজ বাঁশগাছের গল্প শুনেছেন? এই গাছটি লাগানোর পর প্রথম 4 বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না। আপনি পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, কিন্তু কোনো চারা গজাচ্ছে না। একজন সাধারণ মানুষ ভাববে গাছটা মরে গেছে, কিন্তু 5ম বছরে গিয়ে মাত্র 6 সপ্তাহের মধ্যে গাছটা 80 ফুট লম্বা হয়ে যায়। তাহলে কি গাছটা মাত্র 6 সপ্তাহে 80 ফুট বড় হলো? না, গাছটা গত 4 বছর ধরে মাটির নিচে তার শেকড় বা রুট সিস্টেম তৈরি করছিল, যাতে সে 80 ফুটের বিশাল ওজন ধরে রাখতে পারে। আপনার জীবনটাও ঠিক তেমন। আপনি যখন চুপচাপ কাজ করছেন, নিজের স্কিল ডেভেলপ করছেন, নিজের প্ল্যানগুলো গোপন রেখে এগিয়ে যাচ্ছেন, তখন বাইরে থেকে মনে হতে পারে কিছুই হচ্ছে না। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে, বলতে পারে ও তো বেকার, ওর দ্বারা কিছু হবে না। কিন্তু আপনি জানেন আপনি আপনার শেকড় শক্ত করছেন, আপনি আপনার ফাউন্ডেশন তৈরি করছেন। আর যেদিন আপনার সময় আসবে, যেদিন আপনি মাটির ওপর মাথা তুলে দাঁড়াবেন, সেদিন আপনার উচ্চতা দেখে ওই সমালোচকদের ঘাড় ব্যথা হয়ে যাবে। তারা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকবে আর ভাববে এটা কিভাবে সম্ভব হলো। এটাই হলো পাওয়ার অফ সাইলেন্স। শব্দ করে যে বাজ পাখি ওড়ে সে খুব বেশি দূর যেতে পারে না, কিন্তু যে ঈগল নিঃশব্দে মেঘের ওপরে ওড়ে সে পুরো আকাশটা দখল করে নেয়। আপনাকে সেই ঈগলের মতো হতে হবে। নিচ থেকে কুকুরের ঘেউ ঘেউ শুনে নিচে নেমে আসবেন না, ওটা ওদের কাজ, করতে দিন। আপনি আপনার উচ্চতায় থাকুন, আপনার নীরবতায় থাকুন। মনে রাখবেন, সিংহ কখনো কুকুরের ডাকে সাড়া দেয় না, সে তার গন্তব্যে অবিচল থাকে। শেষ করার আগে আর একটা ছোট্ট কিন্তু মারাত্মক গোপন কথা বলি, সেটা হলো আপনার পাসওয়ার্ড এবং ডিজিটাল সিকিউরিটি। এটা শুনে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এই যুগে আপনার ফোন বা ল্যাপটপের পাসওয়ার্ড আপনার আত্মার চেয়েও বেশি তথ্য ধারণ করে। ভুলেও, আমি আবারও বলছি, ভুলেও আপনার সোশ্যাল মিডিয়া, ইমেইল বা ব্যাংকিং পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না। আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চাইলে কি দেব না? না, দেবেন না। বিশ্বাস মানে পাসওয়ার্ড শেয়ার করা নয়, বিশ্বাস মানে হলো পাসওয়ার্ড না জেনেও সন্দেহ না করা। পরিসংখ্যান বলছে ডিজিটাল ব্ল্যাকমেলের শিকার হওয়া মানুষের মধ্যে 80%ই তাদের পাসওয়ার্ড তাদের কোনো এক সময়ের খুব কাছের মানুষকে দিয়েছিল। সম্পর্ক ভাঙলে সেই পাসওয়ার্ডই হয়ে ওঠে আপনার গলায় ধরা ধারালো ছুরি। তাই ডিজিটাল হাইজিন বা পরিচ্ছন্নতা বজায় রাখুন। আপনার ডিজিটাল চাবিটা শুধুমাত্র আপনার কাছেই রাখুন। 15 নম্বর এবং শেষ যে বোনাস টিপসটি আমি আপনাদের দেব তা হলো আপনার আসল রূপ বা চরিত্র।
ইয়োর ট্রু সেলফ। শুনতে খুব দার্শনিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা একটা কৌশল। জাপানিজ কালচারে একটা কথা আছে, মানুষের 3টে মুখ থাকে। প্রথম মুখটি সে দুনিয়াকে দেখায়, দ্বিতীয় মুখটি সে তার খুব কাছের বন্ধু এবং পরিবারকে দেখায়, আর তৃতীয় মুখটি সে কাউকেই দেখায় না, যেটা কেবল সে নিজে আয়নায় দেখে। এই তৃতীয় মুখটাই হলো আপনার আসল সত্তা বা ট্রু সেলফ। আপনার জীবনের সবচেয়ে গভীর ভয়, আপনার সবচেয়ে নোংরা চিন্তা, আপনার ফ্যান্টাসি, আপনার অপরাধবোধ, এগুলো এই তৃতীয় চেহারার অংশ। আপনি যখন কারোর খুব কাছাকাছি যান, আবেগের বশে আপনি এই তৃতীয় মুখটা তাদের দেখিয়ে ফেলার চেষ্টা করেন। আপনি ভাবছেন ও আমাকে বুঝবে, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ এই নগ্ন সত্য বা র ট্রুথ নেওয়ার মতো মানসিক ক্ষমতা রাখে না। তারা আপনাকে জাজ বা বিচার করতে শুরু করবে। তারা ভাববে, ছি, ও এমন। তাই নিজেকে কিছুটা রহস্যময় বা মিস্টিরিয়াস রাখাটা খুব জরুরি। একটা বইয়ের সব পাতা যদি আপনি প্রথমেই খুলে দেন, তবে সেই বই পড়ার আগ্রহ বেশিক্ষণ থাকে না। কিন্তু যে বইয়ের কিছু পাতা চেনা আর কিছু পাতা অচেনা, সেই বই মানুষ বারবার পড়তে চায়। নিজেকে সেই রহস্য উপন্যাসের মতো করে তুলুন। মানুষকে ভাবতে দিন, আসলে লোকটা কি চায়, ওর নেক্সট মুভ কি। এই যে কৌতূহল, এটা আপনাকে মানুষের মনের মধ্যে বাঁচিয়ে রাখবে। আপনি যখন পুরোপুরি প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য হয়ে যান, তখন মানুষ আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড বা খুব সস্তা মনে করে। তারা ভাবে, ও তো আছেই, ও আর কোথায় যাবে। কিন্তু যখন তারা জানে না আপনার মনে কি চলছে, তখন তারা আপনাকে সমীহ করে, আপনাকে হারানোর ভয় পায়। সম্পর্কে বা বন্ধুত্বে এই ভয়টুকু থাকা খুব জরুরি। এখন আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি জানি এতক্ষণ ধরে আমি যা যা বললাম, আপনার ইনকাম, আপনার ফ্যামিলি প্রবলেম, আপনার নেক্সট মুভ, আপনার চ্যারিটি, আপনার অতীত, এগুলো গোপন রাখা খুব কঠিন। কারণ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে শেয়ার বাটনটাই হলো আমাদের জীবনের রিমোট কন্ট্রোল। আমরা বাথরুমে গেলেও চেক ইন দিই, রেস্টুরেন্টে খেতে বসলে ছবি আপলোড করি। আমাদের ব্রেন এখন লাইক আর কমেন্টের নেশায় বুঁদ হয়ে আছে। এটাকে বলা হয় ডোপামিন অ্যাডিকশন। আমরা ভাবি, মানুষ যদি না জানলো আমি সুখে আছি, তাহলে কি আমি সত্যিই সুখে আছি? কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলোর কথা। বিল গেটস, ইলন মাস্ক বা আমাদের দেশের বড় বড় শিল্পপতিরা, তারা কি প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দেয়, আজ মনটা খারাপ? তারা কি লাইভে এসে কান্নাকাটি করে বলে, আমার বউ বা আমার পার্টনার আমার সাথে খারাপ ব্যবহার করেছে? না, তারা তাদের পার্সোনাল ব্র্যান্ড বা ব্যক্তিগত ইমেজ নিয়ে খুব সচেতন। তারা জানে পাবলিক বা জনতা হলো হাঙরের মতো, রক্ত দেখলেই তারা ঝাঁপিয়ে পড়ে। আপনার দুর্বলতা হলো সেই রক্ত। তাই সাগরে সাঁতার কাটুন, কিন্তু রক্ত ঝরিয়ে হাঙরকে দাওয়াত দেবেন না। আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, খুব ছোট একটা চ্যালেঞ্জ। আগামী 6 মাস, মাত্র 6টা মাস আপনি গোস্ট মোড বা অদৃশ্য মোডে চলে যান। মানে সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে যান না, কিন্তু নিজের পার্সোনাল লাইফ শেয়ার করা বন্ধ করে দিন। আপনার স্টোরিতে জিমে যাওয়ার ছবি নেই, আপনার ওয়ালে কোনো ইমোশনাল স্ট্যাটাস নেই, বন্ধুদের আড্ডায় নিজের প্ল্যান নিয়ে কোনো বড় বড় কথা নেই। শুধু চুপচাপ কাজ করুন, নিজের শরীরের যত্ন নিন, নতুন কোনো স্কিল বা দক্ষতা শিখুন, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর চেষ্টা করুন, আর পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটান। কিন্তু এসবের কোনো কিছুই পোস্ট করবেন না। বিশ্বাস করুন, প্রথম খুব কষ্ট হবে। মনে হবে সবাই তো এনজয় করছে, আমি কেন চুপ করে আছি, মানুষ তো আমাকে ভুলে যাবে। কিন্তু 1 মাস 2 মাস যাওয়ার পর আপনি এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি দেখবেন আপনার ব্রেন বা মস্তিষ্ক অনেক শান্ত হয়ে গেছে। আপনার ফোকাস বা মনোযোগ লেজারের মতো শার্প বা তীক্ষ্ণ হয়ে গেছে। অন্যের অ্যাপ্রুভাল বা অনুমোদনের জন্য আপনার আর কোনো ক্ষুধা নেই। আপনি নিজের সঙ্গেই নিজে এনজয় করছেন। আর সবচেয়ে বড় কথা, আপনার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কৌতূহলী হয়ে উঠছে। তারা আপনাকে মেসেজ দিচ্ছে, ভাই তুই কোথায়, তোকে তো দেখাই যায় না। এই যে আপনি তাদের অ্যাটেনশন বা মনোযোগ কেড়ে নিলেন কোনো কথা না বলেই, এটাই হলো সাইলেন্সের পাওয়ার। আসলে জীবনটা একটা দাবা খেলা, আর দাবা খেলায় যে রাজা, সে খুব কম নড়াচড়া করে। সে তার সৈন্যদের দিয়ে কাজ করায়, কিন্তু নিজের অবস্থান গোপন রাখে। বিপক্ষ দল জানে না রাজা কখন কোন চাল দেবে, আর এই অনিশ্চয়তাই রাজাকে রক্ষা করে। আপনি আপনার জীবনের রাজা। আপনার মন্ত্রী, আপনার হাতিঘোড়া, এগুলো হলো আপনার স্কিল, আপনার টাকা, আপনার নেটওয়ার্ক। এদের কাজ করতে দিন, এদের সামনে আনুন, কিন্তু আপনি নিজে, আপনি থাকবেন পর্দার আড়ালে, নিয়ন্ত্রকের ভূমিকায়। ভিডিওটি শেষ করার আগে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, মুখের কথা হলো থুতুর মতো, একবার ফেললে আর তোলা যায় না।
আপনি হয়তো রাগের মাথায় বা আবেগের বশে কাউকে আপনার সব গোপন কথা বলে দিলেন। 5 মিনিট পর আপনার রাগ কমে গেল, কিন্তু এই 5 মিনিটে আপনি যে ক্ষতিটা করলেন তা 5 বছরেও পূরণ করা সম্ভব নাও হতে পারে। চাণক্য বলেছিলেন, বিষ ছাড়া সাপকেও ফোঁস করতে হয় যাতে মানুষ তাকে ভয় পায়। অর্থাৎ আপনি দুর্বল হলেও নিজেকে সবল দেখান, কিন্তু আপনি সবল হয়েও যদি নিজেকে দুর্বল বা বাঁচাল হিসেবে উপস্থাপন করেন তবে সেটা বোকামি। তাই আজ থেকে, এখন থেকেই প্রতিজ্ঞা করুন, আপনার জিহ্বাকে আপনি আপনার মস্তিষ্কের দাস বানাবেন, মস্তিষ্ককে জিহ্বার দাস হতে দেবেন না। কথা বলার আগে 3 বার ভাবুন। 1. এটা কি সত্য? 2. এটা কি বলা প্রয়োজনীয়? 3. এটা বললে আমার কোনো উপকার হবে? যদি উত্তর না হয় তবে চুপ থাকুন, শুধু মুচকি হাসুন। পৃথিবীতে মুচকি হাসির চেয়ে বড় কোনো রহস্য আর নেই, কারণ মানুষ বুঝতে পারে না আপনি কি তাদের দেখে হাসছেন, নাকি তাদের বোকামি দেখে হাসছেন, নাকি আপনার কোনো জয়ের কথা ভেবে হাসছেন। এই কনফিউশনটাই তাদের দুর্বল করে দেবে এবং আপনাকে তাদের চোখে একজন হাই ভ্যালু বা উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। দেখুন, আমি জানি আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন বা শুনছেন, আপনারা সাধারণ কেউ নন। সাধারণ মানুষ এতক্ষণ ধৈর্য ধরে এসব ডার্ক সাইকোলজি বা জীবনমুখী কথা শুনতে পারে না। তারা এতক্ষণে কোনো নাচের ভিডিও বা ফানি ক্লিপ দেখতে চলে যেত। আপনি এখনও এখানে আছেন, তার মানে আপনি আপনার জীবন নিয়ে সিরিয়াস, আপনি সত্যিই পরিবর্তন চান। আপনি সেই 1% মানুষের দলে যারা ভিড়ের অংশ হতে চায় না, বরং ভিড়কে নেতৃত্ব দিতে চায়। আমি মোহাম্মদ নেহাল, এবং আমি বিশ্বাস করি আপনার মধ্যে সেই সুপ্ত প্রতিভা বা পোটেনশিয়াল আছে যা আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। শুধু দরকার একটু নিয়ন্ত্রণ, একটু কৌশল এবং অনেকটা নীরবতা। যদি আজকের এই আলোচনা আপনার ভাবনার জগতে সামান্যতম ঢেউ তুলে থাকে, যদি মনে হয় যে এই কথাগুলো আপনার জীবনের কোনো না কোনো অধ্যায়ের সাথে মিলে যাচ্ছে, তবে আমি আপনাকে আমাদের এই ছোট্ট কিন্তু শক্তিশালী কমিউনিটিতে স্বাগত জানাচ্ছি। আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আমার জন্য একটা সংখ্যা মাত্র, কিন্তু আপনার জন্য এটা হতে পারে নিজেকে নতুন করে চেনার, নতুন করে গড়ার এক দীর্ঘ যাত্রার শুরু। আমি চাই আপনি জিতুন, কিন্তু শব্দ করে নয়, নীরবে। এমনভাবে জিতুন যেন আপনার সাফল্য দেখে মানুষ তালি দেওয়ার বদলে স্তব্ধ হয়ে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক বাটনে একটা আলতো চাপ দিন। এটা আমাকে বোঝাবে যে আপনি আমার কথাগুলো শুধু শোনেননি, অনুভব করেছেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের গোপনীয়তা রক্ষা করুন এবং মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর ঝড় আসার আগেও প্রকৃতি কিন্তু একদম শান্ত থাকে। আল্লাহ হাফেজ এবং শুভকামনা আপনার আগামীর জন্য।